গাজার দুর্ভিক্ষের ছবি জাতিসংঘে প্রদর্শন এরদোয়ানের, যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিতের আহ্বান। নিজেকে যুদ্ধ বন্ধের নায়ক দাবি করে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে ব্যঙ্গ করলেন ট্রাম্প, তীব্র সমালোচনা করলেন বিশ্ব নেতাদের। ১.৫ শতাধিক দেশের স্বীকৃতিতে আশায় বুক বেঁধেছেন ফিলিস্তিনিরা, ইসরায়েলের প্রতিক্রিয়ায় পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা। ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে ১৩ বছরের কিশোর দিল্লিতে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজার মানবিক বিপর্যয়কে গণহত্যা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, সেখানে কোনো যুদ্ধ নয়, বরং একতরফা আগ্রাসন চলছে, যেখানে প্রতিদিন শিশুরা ক্ষুধা ও ওষুধের অভাবে মারা যাচ্ছে। জাতিসংঘের মঞ্চে অপুষ্টিতে ভোগা শিশুদের ছবি দেখিয়ে তিনি বিশ্ব নেতাদের বিবেককে জাগ্রত করার আহ্বান জানান। এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। বিস্তারিত প্রতিবেদনে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে গাজার ক্ষুধার্ত মানুষের ছবি হাতে নিয়ে জাতিসংঘের মঞ্চে উঠলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, আর দিলেন আবেগঘন ও মানবিক মূল্যবোধ সম্পন্ন এক ভাষণ। এরদোয়ান গাজার চলমান মানবিক বিপর্যয়কে ইতিহাসের অন্যতম নৃশংসতা হিসেবে উল্লেখ করে বলেন, সেখানে কোনো যুদ্ধ নয়, বরং একতরফা গণহত্যা চলছে। বক্তব্যের সময় তিনি জাতিসংঘের মঞ্চে গাজার অপুষ্টিতে ভোগা শিশুদের করুণ চিত্র প্রদর্শন করে বিশ্ব নেতাদের বিবেককে জাগ্রত করার আহ্বান জানান। এরদোয়ান প্রশ্ন তোলেন, ২০২৫ সালের এমন বর্বরতার পেছনে কি কোনো যুক্তিগত কারণ থাকতে পারে? তিনি বলেন, গত ২৩ মাসে ইসরায়েলের প্রতি ঘণ্টায় একটি করে শিশু হত্যা করেছে, যা নজিরবিহীন। ইসরায়েলের আগ্রাসন শুধু গাজা নয়, বরং সিরিয়া, ইরান, ইয়েমেন, লেবানন ও কাতার পর্যন্ত বিস্তৃত, যা আঞ্চলিক শান্তির জন্য হুমকি। তুরস্ক ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এরদোয়ান জানান, জাতিসংঘ অধিবেশনে ডোনাল্ড ট্রাম্প সহ মুসলিম নেতাদের সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং শিগগিরই যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হবে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অনুপস্থিত থাকলেও তুরস্ক ফিলিস্তিনিদের পক্ষ থেকে কথা বলছে। তিনি বিশ্ব নেতাদের আহ্বান জানান, মানবতার স্বার্থে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর এবং ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার। তার মতে, ইসরায়েলি হামলা শুধু জীবন নয়, নারীর অধিকার, শিশুর অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও ন্যায় বিচারের ওপর আঘাত হেনেছে, যা মানবজাতির এক লজ্জাজনক ব্যর্থতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের অভিবাসন নীতি নিয়ে কিছু নেতার সমালোচনা করেন। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে এক জ্বালাময়ী ভাষণে তিনি বলেন, ইউরোপ অবৈধ অভিবাসনে সয়লাব আর নেতারা তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। জার্মানি, গ্রিস ও সুইজারল্যান্ডকে লক্ষ্য করে তিনি বলেন, তোমাদের দেশগুলো নরকে যাচ্ছে। লন্ডনের মেয়র সাদিক খানের বিরুদ্ধে শরিয়া আইন চালুর অভিযোগ তোলেন ট্রাম্প, যদিও এর কোনো প্রমাণ নেই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাতিসংঘে জ্বালাময়ী বক্তব্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুলোধুনো করলেন একাধিক রাষ্ট্রকে। বিশ্বের ক্ষমতাধর এই প্রেসিডেন্ট কেন খেপলেন? জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি উত্তেজনাকর ও সমালোচনামূলক বক্তব্য রাখেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস যখন বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, ঠিক তার পরপরই ট্রাম্পের বক্তব্য সভায় উত্তেজনা সৃষ্টি করে। বক্তব্যে ট্রাম্প ইউরোপের অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেন। বলেন, ইউরোপ অবৈধ অভিবাসনের কারণে চরম সংকটে পড়েছে এবং এ নিয়ে নেতারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না। জার্মানি, গ্রিস ও সুইজারল্যান্ডের মতো দেশগুলোর অভিবাসন নীতিকে তিনি সরাসরি আক্রমণ করেন। তার ভাষায়, তোমাদের দেশগুলো নরকে যাচ্ছে। লন্ডনের মেয়র সাদিক খানের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি একজন ভয়ানক মেয়র এবং শরিয়া আইন বাস্তবায়নের চেষ্টা করছেন, যদিও এ ধরনের কোনো পরিকল্পনা খানের পক্ষ থেকে কখনো জানানো হয়নি। অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান তুলে ধরে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এখন সীমান্ত অতিক্রমকারীদের আটক ও বহিষ্কারের আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে। তার মতে, এখনই পদক্ষেপ না নিলে পশ্চিম ইউরোপের মৃত্যু হবে। এছাড়া ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানের প্রশংসা করে তিনি হুঁশিয়ারি দেন, আমরা মাদক পাচারকারী সন্ত্রাসীদের অস্তিত্বই মুছে ফেলব।
যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল এবং সবশেষে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এতে গাজার মানুষ আশা করছে ইসরায়েলের আগ্রাসন থেমে যাবে। ফিলিস্তিনের 150-র বেশি দেশ স্বীকৃতি দিলেও এখনও তাদের পূর্ণ স্বাধীনতা ও স্বীকৃত সীমানা নেই। তাই এই স্বীকৃতির বাস্তব প্রভাব নিয়ে প্রশ্ন রয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে একাধিক প্রভাবশালী দেশ। ইতিমধ্যেই যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল এই স্বীকৃতি দিয়েছে। সর্বশেষ ফ্রান্সও স্বীকৃতি দিয়েছে। এতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের মধ্যে 5টি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এই সিদ্ধান্তে গাজার সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন এই স্বীকৃতি তাদের জন্য আশার আলো। অনেকে মনে করছেন আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে ইসরায়েলের উপরে যুদ্ধ বন্ধের চাপ বাড়বে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় পরিচয় দীর্ঘদিন ধরেই বিতর্কিত। বিভিন্ন দেশে তাদের কূটনৈতিক মিশন রয়েছে এবং তারা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। জাতিসংঘে রয়েছে পর্যবেক্ষক সদস্যপদ, তবে তাদের স্বীকৃত সীমান্ত, রাজধানী বা পূর্ণ সেনাবাহিনী নেই। বর্তমানে জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 150টির বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এই স্বীকৃতি ফিলিস্তিনিদের বাস্তব জীবনে কতটা পরিবর্তন আনবে এখন সেটাই দেখার বিষয়। শাহিদা রুবি, মাই টিভি। জাতিসংঘে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, প্রতিবেশীদের সঙ্গে স্থায়ী সংঘাতে ইসরায়েল নিরাপত্তা ও স্থিতিশীলতা পাবে না। গাজা যুদ্ধ বন্ধে 142টি দেশ একটি শান্তি পরিকল্পনায় সই করেছে, যার নেতৃত্বে ফ্রান্স ও সৌদি আরব। তিনি আরও বলেন, সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক শাসন প্রয়োজন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ না হলে এ অঞ্চল অস্থির হবে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উস্কানিমূলক ভূমিকা ইউরোপকেও হুমকির মুখে ফেলছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থায়ী সংঘাত চলতে থাকলে ইসরায়েল কখনোই প্রকৃত নিরাপত্তা বা স্থিতিশীলতা লাভ করতে পারবে না। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক বক্তৃতায় এসব কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ফিলিস্তিন, লেবানন ও অন্যান্য আঞ্চলিক পক্ষের সঙ্গে চলমান সংঘর্ষ কেবল অঞ্চলের অস্থিরতা আরও বাড়িয়ে তুলছে। গাজা যুদ্ধ বন্ধে একটি বিশ্বাসযোগ্য পরিকল্পনা গ্রহণের কথা জানিয়ে ম্যাক্রো বলেন, এই প্রক্রিয়ায় জাতিসংঘের 142টি সদস্য রাষ্ট্র নিউ ইয়র্কে ডিক্লারেশনে স্বাক্ষর করেছে, যার নেতৃত্ব দিয়েছে ফ্রান্স ও সৌদি আরব। সিরিয়া প্রসঙ্গে তিনি জানান, দেশটিকে তার ঐক্য ও পূর্ণ সার্বভৌমত্ব ফিরে পেতে হবে এবং রাজনৈতিক রূপান্তরের মাধ্যমে এমন একটি সরকার গঠন করতে হবে যা সব নাগরিকের প্রতিনিধিত্ব নিশ্চিত করে। ইউক্রেন সংকট নিয়েও বক্তব্য দেন ম্যাক্রো। তিনি বলেন, ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ নেতৃত্বে গঠিত 35টি দেশের জোট ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন বারবার আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ দেখালেও রাশিয়া এখনো হামলা ও উস্কানি চালিয়ে যাচ্ছে। ম্যাক্রো অভিযোগ করেন, রাশিয়া শুধু ইউক্রেনই নয়, ইউরোপের অন্যান্য দেশ, বিশেষ করে পোল্যান্ড ও এস্তোনিয়াও উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত, যা গোটা ইউরোপের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। কাবুল থেকে দিল্লিগামী একটি ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে ভারতে ঢুকতে চেয়েছিল 13 বছরের এক আফগান কিশোর। দিল্লির বিমানবন্দরে নেমে তাকে নিরাপত্তা বাহিনী ধরেছে। তবে প্রশ্ন উঠেছে, দুই দেশের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে, যেখানে অনুমোদনকৃত যাত্রীরাই বিমান ভ্রমণে বিভিন্ন বাধার সম্মুখীন হয়, সেখানে সে কিভাবে নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বিমানবন্দরে প্রবেশ করে একেবারে বিমান পর্যন্ত পৌঁছালো? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাবুল থেকে দিল্লিগামী একটি বাণিজ্যিক ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের কম্পার্টমেন্টে লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল 13 বছর বয়সী এক আফগান কিশোর। 21শে সেপ্টেম্বর সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এই ঘটনা প্রকাশ্যে আসে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী KAM এয়ারলাইন্সের ফ্লাইট RQ4401 স্থানীয় সময় সকাল 11টার দিকে 2 ঘন্টা যাত্রা বিরতি শেষে দিল্লিতে পৌঁছায়। এরপর বিমানের নিরাপত্তা কর্মীরা একটি সন্দেহজনক আচরণ লক্ষ্য করে কিশোরটিকে আটক করে এবং পরে তাকে CISF কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় কিশোরটি জানায় সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা এবং নিছক কৌতূহল থেকে বিমানে লুকিয়ে পড়েছিল। পরবর্তীতে তাকে দুপুর 12টা 30 মিনিটের একটি ফ্লাইটে করে কাবুলে ফিরিয়ে নেওয়া হয়। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।